আলবিটেসে সবাইকে স্বাগতম। এখানে আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন গল্প, উপন্যাস এবং কবিতা আবৃত্তি, এবং কণ্ঠে থাকছি আমি সাজিনা সুরে আলবি। সো এখনই দেরি না করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস উপভোগ করার জন্য। ধন্যবাদ। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, পার্ট 5। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারে কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তথায় পরিচয় ছিল না। শহর বাজার জায়গা একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়েছিল। গোয়ারিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের সেখানে দৈনিক বা মাসিক চুক্তি হিসেবে চণ্ডীপাঠ করার কার্য প্রায় জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল, অথচ কোথাও কিছু সুবিধা হয় না। সে পড়িল মহাবিপদে। অপরিচিত স্থান, কেহ একটা পয়সা দিয়া সাহায্য করে এমন নাই। খোরে বাজারের যে হোটেলটিতে ছিল পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভার নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির একপাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কম্মা গাঁজাখোর রাত্রে সেখানে আড্ডা করে, প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। এমনকি গভীর রাত্রিরে এক একদিন এমন ধরনের স্ত্রীলোকের যাতায়াত দেখা যাইত যাহাদের ঠিক হরিমন্দর দর্শন প্রার্থিনী ভদ্র মহিলা বলে মনে হয় না। অতি কষ্টে দিন কাটাইতে সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিরে ফিরিতা একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারাই বিছানা টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায় এরূপ হওয়াতে ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পর জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খোরে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটা কাঠের গোলাতে বসিয়া শ্যাম বিষয় গান করিয়াছিল। গোলার অধিকারী একটা টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার গলা দিয়া যেন নামে না। মাত্র দিন 10 সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। অদ্য প্রায় 2 মাসের উপর চলিয়া গেল, এ পর্যন্ত একটা পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিয়াছে। অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরণ কিনিয়া লইবা যাবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বোর বাহির করিয়া পড়ে তাহা হরিহর বুঝিতে পারে। বাক্সের ভিতর আনাড়ি হাতের হেরগোছা করা থাকে। কেন বাবার বইয়ে কোথায় বাক্সে রাখা আছে তাহা ছেলে জানে না। উল্টাপাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যোগীপাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরণের পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল। রোজ রোজ পড়ে। কুচুনি পাতায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ। হরিহর বলে, বইখানা দাও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে। অবশেষে একখানা পদ্মপুরণ তাহাকে কিনিয়া দিতে হইবে। এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সেই বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে সেই বই একখানা এনো, কিন্তু বাবা এবার অবশ্যই। দুর্গার উঁচু নজর নাই, সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো দেখে আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা, কি করিয়া বাড়ির সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটা গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীন ভাবে এক স্থানে দাঁড়াইল।
রাস্তার ওপারে একটা লাল ইটে লোহার ফটকলা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার কেমন মনে হইল এই বাড়িতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটু উপায় হইবে। কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম দরজায় ঢুকিবার স্থানে পাপোশ পাতা। একজন ভদ্রপর লোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছেন। অপরিচিত লোক দেখিয়া কাগজ পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আগে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডী পাঠটাট করি, তা ভাবগত কি গীতা পাঠও। পুরো ভদ্রলোকটি ভালো করিয়া কথা না শুনেই তাহার সমস্ত অত্যন্ত মূল্যবান বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপে জানাইয়া দেবার ভাবে বলিলেন, না, ওখানে ওসব কিছু হবে না, এখানে সুবিধা নেই, অন্য জায়গায় দেখুন। হরিহর মরিয়াভাবে বলিল, আগে নতুন শহরে এসেছি, একেবারে কিছু হাতে নেই, বড় বিপদে পড়েছি, কদিন ধরেই কেবল। পৌর লোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়া তাকাইয়া উঠিয়া একটা কি তুলিয়া লইয়া হরিহরের দিকে হাত বাড়াইয়া বলিলেন, এই নিন, যান, অন্য কিছু হবে টবে না, নিন। সেটা যে শ্রেণীর মুদ্রাই হোক, সেটা অন্য সুরে দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্তি করিত না। এরূপ সে বহু স্থানে লইয়াছেও, কিন্তু সে বিনীতভাবে বলিল, আজ্ঞে, ও আপনি রাখুন, আমি এমনি কারো কাছে নিইনি, আমি শাস্ত্র পাঠটাট করি, তাছাড়া কারো কাছে। আচ্ছা থাক। একটু শুভযোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পাঠ পূজা করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে। সে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন, আদর আপ্যায়ন কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়ারিতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতে 5 টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ, নীল নির্মেষ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে। বর্ষা শেষের সরস সবুজ লতা পাতায় পথিকের চরণ ভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়িতে বেগ লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একদল শান্তিপূর্ণের ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁট ক্রয় করিতে কলকাতায় গিয়েছিল। চুনিঘাটের খেয়ার নৌকায় উঠিয়া কলরব করিতেছে। সর্বত্র একটা উৎসবের উল্লাস। রানঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে। তাহার জন্য বাছে একখানা ভালো কাপড়, ভালো দেখিয়া আলতা কয়েক পাতা। অপুর পদ্মপূরণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালীর টুকটাক 2-1 জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল, একটা কাঠের চাকি বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কাহারও সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হনহন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারোর দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিয়া উঠিল, উফ, দেখো কাণ্ডখানা, বাঁশঝাড়টা ঝুঁকে পড়ে আছে পাঁচিলের উপর, ভুবন কাকা কাটবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকিল, ওমা দুর্গা, ও অপু। তাহার গলা শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ির সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে পুটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্তভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোথাও খটকা হইল না। তাহার কল্পনা স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। মেয়ের কাপড় আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি, বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশ মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল, কই অপুদিগ্য, ওরা নেই বুঝি, বেরিয়েছে সব? সর্বজয়া আর কোনো কথায় মতে চাপিতে পারিল না।
উচ্ছ্বাসিত কণ্ঠে ফুকরিয়া কাঁদিয়া উঠিল। ওগো, দুর্গা কে আছে? ও মা, আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো। এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কয়দিন গ্রামে অতি বড় দরিদ্র অভুক্ত থাকে না। সব বনেদি বন্দোস্ত নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা বাড়ায়, পেটও চালচিত্র করে, মালাকার শ্বাস যোগায়। ঝাড়সে মুখঝানির হইতে বাউরিয়া রাশি রাশি পদ্মফুল তুলে আনে। আসমালির দিনও সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশ আগমনীর সুন্দর সুর বাজিয়া ওঠে। আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা, নব্য ধানগুচ্ছের নব আগন্তুক শেফালীলাদের, হিমালয়ের পার হইতে আসিয়া পথিক পাখি শ্যামার, শিশির স্নিগ্ধ মৃণাল ফোঁটা হেমন্ত সন্ধ্যায়। নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানা অগোছালো চুলে ঘেরা মুখ চোখে স্বনির্ভর গোপন অনুরোধ দুয়ারের পাশে বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। গাঙ্গুলি বাড়ির প্রাঙ্গণ উৎসব বেশে সঞ্চিত হাসি মুখে ছেলে মেতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল সতু ও তাহার ভাই কেমন কমলালেবু রঙের জামা গায়ে দিয়েছে। সবুজ শাড়ি পরিয়া ও দিব্য চুল বাঁধিয়া রানু দিদিকে যা মানাইয়াছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সোনাই খেপায় রজনীগন্ধা ও গুজিয়া আর ৫-৬টি মেয়ের সঙ্গে পূজার দালান দাঁড়াইয়া খুব গল্প করিতেছে, হাসিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না। বোধহয় অন্য জায়গা হইতে উহাদের বাড়ির পূজার সময় আসিয়া থাকিবে। শহরের মেয়ে বোধ হয়, যেমন সাজগোজ তেমন দেখিতে। অপু একদৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে চেঁচাইয়া বলিতেছে, বড় স্বামী নেয়াটা আনবার ব্যবস্থা এখনো হলো না? বাহ, তোমাদের যা কাজকর্ম, দেখো এখনের পর মজাটা। তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা ৫টায়। দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। শীতকালও শেষ হইয়া চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এ গ্রাম হইতে উঠিয়া যাইবার তাগিদ দিয়ে আসিয়াছিল। হরিহরও নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় না। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়াই দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহর জ্ঞাতিভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছিলেন ও নিজেদের ভিটা জলঙ্গাভিত হইয়া যাওয়ায় ভুবন মুখুজ্জে বাটিতে উঠিয়াছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলকাতায় স্কুলে পড়ে। গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স বছর 14, সুনীলের বয়স 8 বছর। সুনীল দেখিতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশ সুশ্রী, তবে খুব সুন্দরী বলা চলে না। তাহা হইলেও বরাবর ইহারা লাহোর কাটাইয়াছে। নীলমণি রায় সেখানে কমিসেরিয়ের চাকরি করিতেন। সেখানে লালিত পালিত, কাজে পশ্চিম প্রদেশ সুলভ নিটল স্বাস্থ্য ইহাদের প্রতি আসে। ইহার এখানে প্রথম আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক একথা জানাইয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইল, বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহে। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করিয়া আসিয়াছেন। তিনিও তাহার ছেলে মেয়ে অভাব হইতে জীবনযাপন অভ্যস্ত। শুরু হইতে তিনি দরিদ্র জ্ঞাতি পরিবারে হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হাঁটিয়া আসিতে বাধ্য হইল। কথায়, ব্যবহারে, কাজে, খুঁটিনাটি সব ব্যাপারে তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমেই তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, চালচলনে এ ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলেমেয়েরা সর্বদা ফিটফাট সাজিয়া আছে, কাপড় এতটুকু ময়লা হইতে পারে না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। এক প্রস্ত চা ও খাবার না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের উপর সব বিষয়ে সর্বজয়াদের দরিদ্র সংসারে চালচলন উহাদের ব্যাপারে বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গে বড় একটা মিশিতে দেন না, অপুর সঙ্গেও না।
পাছে পাড়াগাঁয়ের এইসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তাহার ছেলেমেয়েরা খারাপ হইয়া যায়। তিনি এই গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তি তত্ত্বাবধান করিতে আসাই এক উদ্দেশ্য। ভুবন মুখুজ্জে ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় দুখানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়াছেন। রান্না বান্না খাওয়া দাওয়া ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে, কিন্তু সর্বজয়কে তিনি একেবারে মানুষের মধ্যে গণ্যই করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়ি রহিল। সুরেশ অপুরই বয়সী, ইংরেজি স্কুলে 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলিয়া শরীর বেশ গঠন, বলিষ্ঠ, স্বাস্থ্যবান। অপুর অপেক্ষা 1 বছর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গড়নে 15-16 বছরের ছেলের মতো দেখায়। সুরেশও এ পাড়ার ছেলের সঙ্গে বড় একটা মেশে না। ও পাড়ার গাঙ্গুলি বাড়ির রামনাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ি রামনসমী দোলের উপর একটা উৎসব হয়, সে উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানেই কাটায়। গায়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধ হয় বিবেচনা করে না। যে পোড়ো ভিটেটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হইতে অবধি দেখিতেছিল, সে ভিটার লোক ইহারা। সে হিসেবে ইহাদিগকে প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী সুরেশ কলকাতায় পড়ে। ছুটিতে আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেক দিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন, কথাবার্তার ধরন এমনই যে সে যেন প্রতি পদেই দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আর ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখন পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাধাঘাটে জলপাই তলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এই প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি, জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কবেজ, ডেমসিল ফ্র্যাকশন কষতে পারো? অপু অত শত জানে না। না জানুক, তাহার কি টিনের বাক্সটিতে বুঝি কম বই আছে? একখানা নিত্য কর্ম পদ্ধতি, একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা সুবস্করি, পাতাছেঁড়া বীরঙ্গনা কাব্য একখানা, মায়ের মহাভারত, এই সব। সে ওইসব বই পড়িয়াছে, অনেকবার পড়া হইয়া গেলেও আবারও পড়ে। তাহার বাবা প্রায়ই এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে। এই বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই, দূরে স্কুলে বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতি একান্ত অভাব। নিজেও খুব বেশি লেখাপড়া জানে না, তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা সুবস্করি সাহায্যের বাল্যের অধিক বিস্মিত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে, সেটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক, অনেক দিনের পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলোকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছিল। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল! শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া যে ভুবন মুখুজ্জের চণ্ডী মণ্ডপের ডাকবাক্সটা কাছে পিয়নের প্রত্যাশায় হা করিয়া বসিয়া থাকে। হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তাহার বুকের ভেতর বেদনায় টনটন করে। অপু তবুও পুরনো বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে লিউকা ও রাফেল মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সেফানার জাদুঘরের গল্প, আরো কত কি। কিন্তু স্কুলের লেখাপড়া তাহার কিছুই হয় না। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিতির নাম শোনেও নাই। ইংরেজির দৌড় ফার্স্ট বুকের গোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়াগাঁয়ের মেয়ে, ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই।
তাহাদের যেসব শিষ্য বাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহারই তার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দিনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ উপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির বধূ সকলের মত প্রকাশ করিয়াছে যে তাহারা ইহার পূর্বে অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দিনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোম্বলের পরিবর্তে নিষ্পাপ সরল সুশ্রী এই ছেলেটি গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এই চায়, অপুকে সকলেই ভালোবাসে। ঘাটে পথে প্রতিবেশীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বর্তমানে তাহার সবচেয়ে বড় আশা। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই যদি ঘটে, তাহা হইলেই শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠোয় পায়। একদিন এই কথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল। দুপুরে পর সেখানে তাসা আড্ডায় পাড়ার অনেকে উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মন জোগাইবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতেটা দিয়ে নিয়ে গায়ের পুজোটাতে হাত দিতে পারে। ওর আমার তাহলে ভাবনা কি? ৮-১০ ঘর শিব্য বাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছে গাঙ্গুলি বাড়ির পুজোটা বাধা হয়ে যায়, তাহলেই। সুনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জ্যেষ্ঠত ভাই পাটনার বড় উকিল, তাহার কাছে আসে ওকালতি করিবে। সুরেশের সে মামা নিঃসন্তান, অথচ খুব পয়সাওয়ালা উকিল। এখন হইতে ইহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়ির ছেলে রাখিতে যাইবেন কেন, ইত্যাদি সংবাদ নির্ভর সর্বজয়ার মতো হাউ হাউ করিয়া না থাকিয়া ইতপূর্বে মাঝে মিশালে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলিল, শোনো একটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যেন, জেঠিমা আমার জুতো নেই, আমায় যারা জুতো দাও না কিনে। অপু বলিল, কেন মা? বলিস না, বড়লোক ওরা, চাইলে হয়তো ভালো একজোড়া জুতো দেবে এখন। দেখিসনি কেমন এই সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওরকমই লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি হয়তো ভাববে। সর্বজয়া বলিল, তাইতে আবার লজ্জা কি? আপনজন, বলিস না, তাতে কি? উহ, আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারি না জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করে বলল, তা পারবে কেন? তোমার যত বিদ্যি সব ঘরের কোণে, খালি গায়ে বেরিয়ে বেড়াচ্ছ। আজ 2 বছর পায়ে কোনো জুতো নেই ভালো, বড় লোক চাইতে হাতে দিয়ে দিত, তা তোমার মুখ দিয়ে বাক্যি বেরোবে না, মুখ চোরার রাজ্য। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দেয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে কত আসতিস, আজকাল আসিস না কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানী অভিমানী সুরে বলল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমাদের কথা? না বই কি, বারে, মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাদের সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে কাজের দিকে চলিয়া গেল ও ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল অপুর। রানুদি কি সুন্দর দেখিতে হইয়াছে আজকাল, রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অতসীদি সর্বদা বেশ ফিটফাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুর কাছে লাগে না। তাহা ছাড়া অপু জানে এই গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন আর কোনো মেয়েরই নয়। দিদির পরেই যদি সে কাহাকে ভালোবাসত, সে হতো রানুদি। রানুদিও যেন তাকে টানে, তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া তাহাকে যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরে আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে, পড়েই দিয়ে যাব। রানু বলিল, কোন বই? আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দি, যদি এক কাজ করিস। আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জেঠমশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না,
তুই যদি যাস আমার বদলে, তবে বই পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ, সে বনের মধ্যে বসে মাছ চকি দেবে, বই কি? তুমি বুড়ো ছেলে হয়ে পারো না, আর ও যাবে? যাও, তোমার বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে নেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশ থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর উপর তাহার বড় লোভ। এগুলি পরিবার লোভে সে কতদিন লুব্ধচিত্রে শত্রুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। দু একখানা একটু আধটু পড়িয়াছে, কিন্তু শত্রু নিজে তো পড়ে নাই, তাহাকেও পড়িতে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে সে অপু, সব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া বসিল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি বই লইয়া শত্রু নিকট হইতে চাহিয়া লইয়া যায় ও বাঁশবনের ছায়ায় কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর হইয়া শুইয়া এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয় প্রতিমা, সরস সরোজিনী, কুসুম কুমারী, চিত্র যৌবনে যোগিনী নাটক, দস্যু দুহিত্য, প্রেম পরিমাণ বা অমৃত গরল, গোপেশ্বরীর গুপ্ত কথা। সে কত নাম করিবে, এক একখানি করিয়া সে ধরে, শেষ না করিয়া ছাড়িতে পারে না। চোখ টাটাইয়া ওঠে, রক টিপ টিপ করে। পুকুর ধারে নির্জন বাঁশবাগানের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজ পুকুরটার পাট শ্যাওলার দামে নামিয়া যায়, তাহার ইহারা খেয়ালই থাকে না। কি গল্প! সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকা যোগে মুর্শিদাবাদে যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটাইয়া বন্দি করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবিতলা বন্ধ করিয়া রাখিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন, ইত্যাদি। সরোজ দর্পণে ঘাড় বাঁকাইয়া বলিলেন, রে পিচাস, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস নাই, এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি। এমন সময় কাহার ভীম পদঘাতে কারাগারের জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন একজন জটাযুদ্ধধারী তেজপুত্রকালের সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রোষকাশিত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হইয়া ভক্ষক। পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু, যোগানন্দ স্বামী। তোমার স্বামী প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডলের জলে পুনর্জীবিত লাভ করিয়াছে। এখন তুমি চলো মা আমার আশ্রমে, বৎস সরোজ তোমার অপেক্ষা করিয়া আছেন। গৃহস্কারের লিপি কৌশল সুন্দর সরোজের এই বিস্ময়জনক পুনর্জীবনের আরো বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায় তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল, ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 2-1 মিনিট কি যেন ভাবে। আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায়ে মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিদিকে ছায়া দীর্ঘ হইয়া আসে। মাথার উপর বাঁশঝাড়ে কত পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতায় 1 ইঞ্চি উপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এরকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প? বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলেও তুই, পরে মাস চকি দিস গিয়ে, সেই একলা বনের মধ্যে বসে একলা বই পড়বার লোভে। আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা অপুর লাভ যে সেদিক দিয়ে আসে, তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা। উইঢিপি বৈজীবনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ের দৃশ্যের পর দৃশ্য পরিবর্তন হইয়া চলে। জেলেখা নদীর উপর বসিয়া আহত নয়নের শুশ্রা করিতেছে। আওরঙ্গজেবের দরবারে নিজেকে 5,000ই মানব দশরের মধ্যে স্থান দেখিয়া শিবাজির আগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজি 5,000ই? একবার পুনাও যাও তো, শিবাজি ফৌজে কত 5,000ই মানব সদার আছে গুনিয়া আসিবে। রাজাধারার মরু পর্বতে, দিল্লি আগ্রার রাজমহলে, শীষমহলে অন্যা পেঁয়াজে ও সুন্দরী দলের সঙ্গে তাহার সারা দিনমান কাটে। এ কোন জগৎ? এখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব। আহিরিয়া উৎসবে দীর্ঘ বর্ণা হইতে ঘোড়ায় চড়িয়া
উবর উপত্যকা ও ভুট্টা ক্ষেত্র পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছেন। হলদিঘাটের পার্বত্য বন্ধের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ারের রণক্ষেত্রে দ্বাদশ সশস্ত্র রাজপুতের হৃদয় লক্ষ্যে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যুদ্ধগত সেই শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পাশে বসিয়া পুত্র পৌত্রীগণের নিকট ঋদ্ধিলগের অদ্ভুত বীরত্বের কথা বলিল। অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত একটা বন্যা আসিল। অপু এই গ্রামের চিরশ্যাম বনভূমির ছায়ায়, লতাপাতার নিবিড়তায়, ভিজা মাটির গন্ধে মানুষ হইয়াছে। তবুও সে জানে রাজপুতানার ভীম প্রদেশের বা আরাবল্লী মেবারের প্রতিটি স্থান, নাহারার মগরর অপূর্ব বন্য সৌন্দর্য সে ভালো করিয়াই চেনে। পর্বত হইতে অবতরণশীল সহস্রপাণী তেজ সিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চম্পর প্রদেশের অনেক দিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রাজনী দ্বীপ্রহরের সময় একটা রমণী কণ্ঠ নিঃসৃত গীত শ্রুত হয়। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগত কখনো কখনো একটা রমণীর পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত, কোন বিশ্রাম শূন্য উদ্বিগ্ন বনদেবী হইবে। সে গানে অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পেছন হইতে আসি। কমলীর সূর্যগরণের যুদ্ধ, সেনাপতির শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্যভীল প্রদেশ, বীরবালক চন্দন সিংহ, দূর সুদূর কল্পনা। তবু কত নিকট, কত বাস্তব মনে হয় রাজাবাড়ার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ধরিয়া পড়িয়াছে। দেবী মিবারলা লক্ষ্মীর অক্তল পদচিহ্ন আঁকা হইয়াছে বুনাস ও বরী নদীর তটভূমির শিলাখণ্ডে, ঝর্ণার উপরাশির উপর বাজরা ও যাওয়ার ক্ষেত ও মুষ্টল বনে। চিত্তের রক্ষা পাইল না। রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বছর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল লইয়া যুদ্ধ করিয়াছেন, তিনি ব্যথাক্ষুব্ধ চিত্তে কোথাও হইতে দেখিয়াছিলেন। দপ্ত চোখের জলে পুকুর, উইঢিবি, বৌচিবন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ না বাবা? সেদিন রামকবচ লিখিয়া দিয়া বেহারি ঘোষের শাশুড়ি নিকট যে 3টা টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তাহারই মধ্যে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রীকে জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকার 2টাকে কোনো মতেই বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হ্যাঁ, খবরের কাগজ বটে। সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব। যাহার জন্য বছরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্যেদের চণ্ডী মণ্ডপে ডাক বাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবার হা করিয়া বসিয়া থাকিত। খবরের কাগজ, খবরের কাগজ, কি সব নতুন খবর না জানিয়ে দিয়েছে, কি অজানা সব কথা লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টা টাকার বিনিময়ে ছেলের মুখে সে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে। তাহার তুলনায় কোনো বন্ধকি মাদুরী খালাসের আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না। অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাত যাত্রীর চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরোলো। খুব সময় আমাদের কাগজটা এসেছে না বাবা? তবুও তার মুখে মনে থাকে, দুঃখ থাকিয়া যায় যে গত বছর কাগজখানা হঠাৎ উহারা বন্ধ করিয়া দেয়াতে জাপানি মাকড়া সুরের গল্পটার শেষ ভাগ তাহার আর পড়া হয় নাই। রাইকো রাজসভায় যাওয়ার পর তাহার কি ঘটিল তাহা সে জানিতে পারে নাই। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর রাঙা খাতাটায় কি সব লিখছিস। আমার নাম রয়েছে, আর দেবী সিংহ না কি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস।
একটা বেশ ভালো দেখে। দিবি তো? অতসী বলেছিল তুই ভালো লিখতে পারিস নাকি, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতা লিখে। মাকে বলে, আরেকটা পলা তেল দাও না মা, এইটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, আজ রাত্রিরে আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধবো কি দিয়ে? এইখানে রাঁধছি, আর আলোতে বসে পড়। অপু ঝগড়া করে। মা বকে, ছেলে রাত্রির হলে যত লেখাপড়ার চার, সারাদিন চুলের টিকিতে দেখবার জো নেই, সকালে করিস কি? মা তেল দেব না। অবশেষে অপু উনুনের পাড়ে আগুনের কাঠিতে খাতাখানা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আরেকটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব, এই ভিটেটাতে নতুন পাকা বাড়ি উঠবে। আসছে বছর পৈতেটা দিয়ে নেই, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতাটা ফিরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলে, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরিতে বলিল, ওহ, অনেক লিখেছিস যে রে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আর কিছু? ইস, এসব বই দেখে লেখা। অপু প্রতিবাদের সুরে বলল, বই দেখে বই কি, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞেস করে দেখো অতুস দিদি, ওকে বিকেলে গাঙের ধারে বসে আমি কত গল্প বানিয়ে বানিয়ে বলিনি বুঝি? বাণী বলিল, না ভাই, ও লিখেছে, আমি জানি, ও এরকম লেখে। খাসা যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালো। পরে অপু বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু এবার একটু অপ্রতিত সুরে বলিল, গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিবে এখন। সচিত্র জৈবনে যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি বিশেষ করিয়া অতসী দিদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানে ফেরত দিয়েছে। তাহার বাবা বাড়িতে নাই। সকালে উঠিয়া সে তাহাদের গ্রামের আর সকলের সঙ্গে পাশের গ্রামে আদ্যশাস্ত্রের নিমন্ত্রণে গেল। শুনিল গেল তাহার সঙ্গে। নানা গ্রামের ফলারে বামনের দল 5-6 ক্রোশ দূর হইতে হাঁটিয়া আসিয়াছে। এক এক ব্যক্তি 5-6টি করিয়া ছেলেমেয়ে সঙ্গ করিয়া আসিয়াছে। সকলকে সুবিধা মতো স্থানে বসাইতে গিয়া একটা দাঙ্গা বাঁধিবার উপক্রম। পত্রিকার পাতে চারিখানি করিয়া লুচি দিতে যাইবার পর পরিবেশনকারী বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারও পাতে লুচি নাই। সকলে পার্শ্ববর্তী চাদরে বা গামছায় লুচি তুলিয়া বসিয়া আছে। ছোট ছোট ছেলে অত শত না বুঝিয়া পাতের লুচি ছিঁড়িয়া যাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচার্য ছো মারিয়া ছেলের পাত হইতে লুচি উঠাইয়া পাশের চাদরে রাখিয়া বলিল, ওগুলো রেখে দাও না, আবার এখনই দেবে, কেউ এখন। তাহার পর খানিক্ষণ ধরিয়া ভীষণ শোরগোল হইতে লাগিল। লুচির ধামাটা এই শাড়িতে, কুমড়োটা যে আমার পাতে একেবারে, ওহে গরম গরম দেখে, মশাই কি দিলেন, হাত দিয়ে দেখুন দেখি, সেফ কাঁচা ময়দা, ইত্যাদি। ছাদার পরিমাণ হইলেও কর্মস্থানের ব্রাহ্মণের তুমুল বিবাদ। কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তাহলে সেখানে ভদ্রলোকের নেমন্তন্ন করিতে নেই, সে 5 গন্ডা লুচি একেবারে ধরবাঁধা ছাদার রেট, বল্লাল সেনের আমল থেকে বাধা রয়েছে, চাই না তোমার চাঁদা। কর্ণদা মজুমদার এমন জায়গায় কখনো। কর্মকর্তা হাতে পায়ে ধরিয়া কদর্প মজুমদারকে প্রসন্ন করিলেন। অপু 1 পুটুলি ছাদ বাহিরে আনিল। সর্বজয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসি মুখে বলিল, ও মা, এই যে কত এনেছিস, দেখি খুলতো। লুচি, পান্তুয়া, গজা, কত রে, ঢেকে রেখে দি, সকালবেলা খেয়ে এখন। অপু বলিল, তোমার কিন্তু মা খেতে হবে, তোমার জন্য আমি চেয়ে 2বার পান্তুয়া নিয়েছি। সর্বজয়া বলিল, হ্যাঁ রে, তুই বললি নাকি আমার মা খাবে, দাও, তুই তো একটা হাবলা ছেলে। অপু ঘাড়ও হাত নাড়িয়ে বলিল, হ্যাঁ, তাই বুঝি আমি বলি, অমন বললে বললাম, তারা ভাবলে আমি খাবো। সর্বজয়া খুশির সহিত পুটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিকক্ষণ পরে অপু সুনীলদের বাড়ি গেল। উহাদের ঘরের রুয়াকে পা দিয়াই শুনিল সুনীলদের মা সুনীলকে বলিতেছেন, ওসব কেন বই আনলি বাড়িতে, কে আনতে বলেছে তোকে? শুনিল সকলের দেখা দেখি ছাদা বাঁধিয়াছিল। বলিল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীলের মা বলিলেন, অপু আনবে না কেন, ও ফলারে বামনের ছেলে, ও এরকম ঠাকুর পুজো করে আর ছাদা বেঁধে বেড়াবে, ওটা ওদের ধারা। ওর মাটা অমনি হ্যাংলা,
ওই জন্য আমি তখন তোমাদের নিয়ে এই গায়ে আসতে চাইনি। কুসঙ্গে পড়ে যত কুশিক্ষে হচ্ছে। যা ওসব অপুকে ডেকে দিয়ে আয়, যা, না হয় ফেলে দিকে যা। নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন খেলি, ছোট লোকের মতো ওসব বেঁধে আনবার কি দরকার। অপু ভয় পাইয়া আর সুনীলের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা তাহার মা পাইয়া এত খুশি হইল, জেঠিমা তাহা দেখিয়া এত রাগিল কেন? খাবারগুলো কি ঢিলে মাটি যে সেগুলো ফেলিয়ে দিতে হইবে? তাহার মা হ্যাংলা, সে ফলারে বামনের ছেলে। বারে, জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে, তাহার মা তো ওসব কিছু খাইতে পারে না, আর সেই বা নিজে এসব কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করিয়া অন্যায় হইতে পারে? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সে এসব করিয়া বেড়ায়। ফলার খাওয়া, ছাদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্য বাড়ি যাওয়া, মাছ ধরা। সেই ছোট্ট ছেলে পটু জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়া যে সেবার মার খাইয়াছিল, সে সব বিষয় অপুর সঙ্গী। আজকাল সে আরো বড় হইয়াছে, মাথাতে লম্বা হইয়াছে, সবসময় অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ওপাড়া হইতে এপাড়ায় আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারও সঙ্গে সে বড় একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়া অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল, একথা সে কখনো ভোলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনারাঙা মাঠের নিচে ইছামতির ধারে কচিকাটের খালে মুখে ছিপ খুব মাছ ওঠে। প্রায় সে এখান থেকে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে। একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কৌতুকী গাছপালা নদীর ধারে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘর সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমী ফুলের ছাওয়া ঝোপ, এর মধ্যে মাধবপুরের গ্রামের বাঁশবন, পাখিরা ডাকে, বনের ছায়া উলুবনের শ্যামলায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলায় প্রথম কুঠির মাঠে আসায় দিনটা হইয়া এই মাঠ বন নদীর কি মোহ সে তাহাকে পাইয়া বসিয়াছিল। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়া বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা নাই হোক, যখনই ঘর বৈকালের ছায়া মাঠের ধারে খেজুর ঝোপে ডাসা খেজুরের গন্ধে ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারিদিক হইতে বউ কথা কও পাপিয়ার ডাক ভাসিয়া আসে, ডালে ডালে অভ্র আবির ছায়া সূর্যদেব সোনারাঙার মাঠের সেই ঠ্যাঙারে বটগাছটার আড়ালে হেরিয়া পড়েন, নদীর জল কালো হইয়া যায়, গাংসারিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে, তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলকে ভরা চোখ চাহিদিকে চাহিয়া দেখে, মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সে এইখানটিতে বসিয়া দেখিবে, ঠিক এই বড় ছাতিম গাছের তলাটায়। মাছ প্রায়ই হয় না। স্বরের ফাতনায় স্থির জলে দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কাপ দীপশিখার মতো অটল। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না, সেই দিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায়। ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফাতনা একটু একটু ঠুকরাইতেছে। ছিপ তুলিয়া বলে, দূর জোয়া, মাছের ঝাঁক লেগেছে, এখানে কিচ্ছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শ্যাওলা দামের পিছনে গিয়া টোপ ফেলে। জলটার গভীর আর কালো রঙে মনে হয় বড় দুই কাতলা এখানে টোপ গেলে আর কি। ঘুম ঘুচিতে বেশি দেরি হয় না, স্বরে ফাতনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে, ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্ধপুস্তক চাহিয়া লইয়াছে। ইংরেজি সে বুঝিতে পারে না, অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয়, ও ইংরেজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকম মত্তত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতেও সে ধরনের অনেকগুলি গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষারঝাটির মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্র পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপ আমেরিকা আবিষ্কার করিলেন, এমনই সব গল্প। যে দুটি ইংরেজি বালক বালিকা সমুদ্র তীরে শৈলগাছের গাংচিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিয়া বিপদগ্রস্ত হইয়াছিল, সে সাহসিনী বালিকা প্রাষ্টকুবিয়া অলুফ নির্বাসিত পিতা নির্বাসন দণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারবৃত্ত প্রাণান্তরের মধ্যে সুদূর সাইবেরিয়া হইতে এক বাহির হইয়াছিল। তাহাদের যেন সে দেখিলেই চিনিতে পারে। স্যার ফিলিপস
সিডনির ছোট গল্পটাও পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশ দা, এই গল্পটা জানো তুমি? বড় করে বলো না। সুরেশ বলল, ও জুটফেনের যুদ্ধের কথা। অপু অবাক হইয়া বলে, কি সুরেশ দা? জুটফেন? সে কোথায়? সুরেশ এইটুকুর বেশি আর বলিতে পারে না। মাসখানেক পরে একদিন মাছ ধরিতে গিয়া একটা বড় সরপুঁটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল। লোভ পাইয়া সে জায়গাটি আর অপু ছাড়ে না। গাছের ডালপালা ডাঙিয়া আনিয়া বিছানায় বসে। ক্রমে বেলা যায়। নদীর ধারের মাঠে আবার এ অপূর্ব নীরবতা। ওপারের দেয়ালের মাঠের পরে সুদূর প্রসারী সবুজ উলুবনে কাশঝোপে কদম শিমুল গাছের মাথায় আবার তাহার শৈশব পুলকের শুভ মুহূর্তের অতি পরিচিত পুরাতন সাথী বৈকালের মিলিয়ে যাওয়া শেষ রোদ। বঙ্গবাসীতে বিলাযাত্রী চিঠির মধ্যে পড়া সে সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। সে সুরেশ দাদার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখিয়াছে, তাহার পরেই ফ্রান্স সে দেশে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে, দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটতরাজ। জাতির এই ঘোর অপমানের দিনে লরেন প্রদেশের আন্তপাতিক এ ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতাল মেষপাল চড়াইতে যায়, আর মেষের দলকে ইতস্তত ছাড়িয়া দিয়া নিবৃত পল্লী প্রান্তরে তৃণভূমির উপর বসিয়া সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের চিন্তা করে। দুদিনের পর এরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষাকার্তী, তুমি এখানে রাজসৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী মেরি তাহার উৎসাহ দাত্রী, দূর স্বর্গ হইতে তাহার আলাদ এখানে দিনের পর দিন। তাহার নবাব যোদ্ধতা ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রু দলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময়ী কুমারী নিজের অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইলেন, তারপর অজ্ঞানোদ্ধা লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়াইয়া মারিল, এ সকল কথাই সে আজ পড়িয়াছে। এই বৈকাল বেলাটায় এই শান্ত নদীর ধারে গল্পটি ভাবিতে ভাবিতে কি অপূর্ব ভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, কিন্তু সে ছবিটি তাহার বারবার মনে আসে। তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা, আর চারিদিকে সুদৃশ্য বিচরণশীল মেঘদল, নিম্নে শ্যাম তৃণভূমি, আর মাথার উপর মুক্ত নীল আকাশ। একদিনে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু নিষ্ঠুরতা, জলালসার দর্প, রক্তস্রোত, অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী নীলনয়না পল্লী বালিকা। ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরো ছবি মনে আসে, কত দূরে নীল সমুদ্রে ঘেরা মার্টিনিক দ্বীপ, চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল। আর কত কি তাহা বুঝানো যায় না, বলা যায় না। ছিপ গোটায় এসে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। নদীর ধারে ধারে নত শীর্ষ বাবলা ও সাইবালার বড় দীর্ঘ স্নিগ্ধ কালো জলে ফুলের ভার ঝরাইয়া যাইতেছে। সোনারাঙা মাঠের মাঝে ঠ্যাঙারে বটগাছটা আড়ালে প্রকাণ্ড রক্তবর্ণ সূর্য হেলিয়া পড়িয়াছে, যেন কোনো দেবশিশু অলঙ্কার জ্বলন্ত ফেল সোনার সমুদ্র হইতে ফু দিয়া একটা বুদবুদ তুলিয়া খেলাচ্ছলে আকাশে উড়াইয়া দিয়াছে। এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বনান্তরালে নামিয়া পড়িয়াছে। পেছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল, সে জোর করিয়া হাত দিয়া চোখ ছড়াইয়া লইতেছে। পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই এলাম। মাছ হয়নি? একটাও না? চল বরং একখানা নৌকা খুলে ঘুরে বেরিয়ে আসি। যাবি? কদমতলা সাহেবের ঘাটে অনেক দূরদেশ হইতে নৌকা আসে, গোলপাতা বোঝাই, ধান বোঝাই, ঝিনুক বোঝাই নৌকা সারি সারি বাঁধা। নৌকাতে জেলেরা ঝিনুক তোলা নৌকায় বড় জাল ফেলিয়াছে। এ সময় প্রতি বছর ইহারা দক্ষিণ হইতে ঝিনুক তুলিতে আসে। মাঝ নদীতে নৌকায় নৌকায় জোড়া দিয়া দাঁড় করিয়া রাখিয়াছে। অপু ডাঙায় বসিয়া দেখিতেছে, একজন কালো মতো লোক বারবার ডুব দিয়া ঝিনুক খুঁজিতেছে। অল্পক্ষণ পরে নৌকার পাশ হইতে উঠিয়া হাতের থলি হইতে দু চারখানি কুড়ানো ঝিনুক বালিকাদার রাশি হইতে ছাকিয়া নৌকার খোলে ছুড়িয়া ফেলিতেছে।
অপু খুশির সহিত পটুকে আঙুল দিয়ে দেখায় বলিল, দেখছিস পটু কতক্ষণ ডুব দিয়ে থাকে, আয় গুনে দেখি 1-2 করে। পারিস তুই অতক্ষণ ডুবে থাকতে? নদীর দুর্বাঘাস মোড়া তীরটি ঢালু হইয়া জলের কিনারা পর্যন্ত নামিয়া গিয়াছে। এখানে ওখানে বোঝাই নৌকা, খোটা পাতা, নোঙর ফেলা। ইহারা কত দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পার হইয়া বড় বড় নোনা গাঙের জোয়ার ভাটা তুফান খাইয়া বেড়ায়। অপুর ইচ্ছা করে মাঝিদের কাছে বসিয়া সেসব দেশের গল্প শোনে। তাহারা কেবল নদীতে নদীতে সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছা হয়, আর কিছু সে চায় না। সুরেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা মনে পড়িয়া অবধি এই ইচ্ছাই তাহার মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটুও সে নৌকার কাছে গিয়া দর করে, ও মাঝি, এই গোলপাতা এক পাটি কি দর? তোমার এই ধানের নৌকা কোথাকার? ও মাঝি, ঝালকাঠির? সে কোন দিকে? এখান থেকে কত দূর? পটু বলিল, অপুদা চল, তেঁতুলতলায় ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেরিয়ে আসি চল। দুজনে তেঁতুলতলায় ঘাট হইতে একটা ছোট ডিঙি খুলিয়া লয়। তাহাকে এক ঠেলা দিয়া ডিঙির উপরে চড়িয়া বসিল। নদী জলের ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে। কলমি শাকের দামে জলপিপি বসিয়া আছে। চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে। কেহ ঘাস কাটিয়া আটি বাঁধিতেছে। চাল তলার বারে তীরবর্তী ঘন ঝোপে গান শালিকের দল কলরব করিতেছে। পড়ন্ত বেলায় খুব আকাশের গায়ে নানা রূপের মেঘস্তূপ। পটু বলিল, অপুদা একটা গান করো না, সেই গানটা সেদিনের। অপু বলিল, সেটা না, বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানের, সেইটা গাইব। আর একটু ওদিকে গিয়ে কিন্তু ভাই, এখানে ডাঙা ওইসব লোক রয়েছে, এখানে না। তুই ভারী লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে অত দূরে, আর তোর গান গাইতে? ধুর, দর সেইটে। খানিকটা গিয়া অপু গান শুরু করে। পুরো বাঁশের চটার বৈঠকখানা তুলিয়া লইয়া নৌকার গলিয়ে চুপ করিয়া বসে এক মনে গান শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ভাঙা বড় বাঁকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু এবার বহিতেছিল। নৌকা কম দূরে আসে নাই, লা ভাঙার বাঁকটা নজরে পড়িতেছিল। এরই মধ্যে হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠেছে দেখছিস? এখনই ঝড় এলো বলে, নৌকা ফেরাবি? অপু বলিল, হোক গে ঝড়, ঝড়েই তো নৌকা বইতে গান গাইতে ভালো লাগে, চল আরো যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। তাহার কালো ছায়া নদীজল ছায়া ফেলিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শো শো রব উঠিল। একটা অস্পষ্ট গোলমেলের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল। ভেজা মাটির গন্ধ ভাসিয়া আসিল। পাখাওয়ালা আন্দাজে বীজ মাঠের দিকে হইতে অজস্র উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া বেলাইতে ভীষণ কালবৈশাখী ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাইবাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারদ ধারিয়া উড়িয়া পালাইল। অপুর বুক ফুলিয়া উঠিল। উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিদিকে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু কোচর কাপড় খুলিয়া ঝড়ের মধ্যে পালের মতো উড়াইয়া দিতেই বাতাস বাঁধিয়া সেখানে ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনের নৌকা যাইবে না, কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনিনি। অপু কিন্তু পটুর কথা শুনতেছিল না। সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকার গোলয়ে বসিয়া একদৃষ্টে ঝটিকা ক্রুদ্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারিদিকে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, মেঝ রাশি রাশি। নদীর দক্ষিণ দিকে মাঝের ঝিনুকের স্তূপতল, স্রোতের ভাসমান কচুরিপানার দাম সব মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজে সেই বিলাযাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার কাগজ ছড়িয়া পড়ে। বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলিয়া সমুদ্র মাঝের কত অজানা দ্বীপ পার হইয়া সিংহল উপকূলে শ্যামসুন্দর নারিকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নব নব দৃশ্য পরিবর্তনের মধ্যে চলিয়াছে এবং চলিয়াছে। এই ইছামতি জলের মতোই কালো, গভীর, ক্ষুব্ধ সে অদেখা সমুদ্র বক্ষ
এরকম সবুজ বনঝোপ আরব সমুদ্রের সেই দ্বীপটিতে। সেখানে এরকম সন্ধ্যায় গাছতলায় বসিয়া এভেন্ট বন্দরে সেই বিলাত যাত্রী লোকটির মতো সে রূপসী আরবি মেয়ের হাত হইতে এক গ্লাস জল চাহিয়া লইয়া খাইবে। চালতে পোতের বাঁকের দিকে চাহিলে খবরের কাগজে বর্ণিত জাহাজের পিছনে সেই উড়নশীল জলচর পক্ষী বাক্যে সে একেবারে স্পষ্ট দেখিতে পায় যেন। সে ওইসব জায়গায় যাইবে, ওইসব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশ বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। চীন সমুদ্রের মধ্যে আজিকার এই মমতা মাখানো কালবৈশাখীর ঝড়ের মতো বিষম ঝড়ে তাহার জাহাজ ডুবডুবু হইলে আমার অপূর্ব ভ্রমণ এই পতিত নাবিকদের মতো সেও জালি বোটে করিয়া ডুবো পাহাড়ের গায়ে লাগা গুগলি শামুক পুড়াইয়া খাইতে খাইতে অকুল দরিয়ায় পাড়ি দিবে। ওই যে মাধবপুর গ্রামের বাঁশবনের মাথায় তুতে রঙের মেঘের পাহাড় খানিকটা আগে ঝুঁকিয়াছিল, ওরই ওপারে সেই সব নীল সমুদ্র, অজানা বেলাভূমি, নারিকেল কুঞ্জ, আগ্নেয়গিরি, তুষার বর্ষি প্রান্তর, জেলেখা, সরস্য, গ্রেস ডার্লিং, জুটোফেন, গাংচিল পাখির ডিম আহরণতা, সেসব সুশ্রী ইংলিশ বালক বালিকা, সেনাকর জাদুঘর বটগার, নির্জন প্রান্তরে চিন্তারতা লেরেনের সেই নীলায়নতা পল্লীবালার জোয়ান, আরো কত কি আছে। তাহার টিনের বাক্সের বই কখানা, রানু দিদিদের বাড়ির বইগুলো, সুরেশ দাদার কাছে চাহিয়া লওয়া বইখানা, পুরাতন বঙ্গবাসী কাগজগুলোর ওইসব দেশের কথাই তাহাকে বলে। সেসব দেশের কথায় কোথায় কাহারা কে যেন তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সেখান হইতে তাহার ডাক আসিবে একদিন, সেও যাইবে। এই কথা তাহার ধারণায় আসে না কত দূর সেসব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাহা সম্ভব হইবে, আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া তাহাকে সংসার চালাইতে হইবে। রাত্রিতে যাহার পরিবার জন্য মায়ের বুকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত সে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস যে তাহাকে বলে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনে আনন্দের যজ্ঞে যোগ দিতে সে আহ্বান করিবে। এসব প্রশ্ন মনে জাগিলে হয়তো তাহার করুণ কল্পনার রথবেগে তাহার আশা ভরা জীবন পথের দুর্বার মোহ সকল ভয় সকল সংশয়কে জয় করিতে পারিত। কিন্তু এ সকল কথা তাহার মনেই ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মধ্যে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র। সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে, সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয় হইবে। রঞ্জিন ভবিষ্যৎ জীবন স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ো কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছে। তেঁতুলতলায় ঘাটে ডিঙি ভিড়াইতেই তাহার চমক ভাঙে। নৌকা বাঁধিয়া পৌটোর আগে আগে যে বাঁশবনের পথের উল্লাসে শীষ দিতে দিতে বাড়ির দিকে চলে, সেও তাহার মা ও দিদির মতো স্বপ্ন দেখিতে শিখিয়াছে। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়া ছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার সেসব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে। তাহারা এদেশে বাস উঠাইয়া কাশি যাইতেছে। এদেশ অপেক্ষা কাশিতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব। সকলে চেনে বাবাকে। জিনিসপত্র সস্তা, তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো তাহারও অভাব নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়েই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মাস যাইতে পারিলে আজই যায়, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুর বাড়িতে সর্বজয়ের পূজা মানত ছিল। ক্রোশ 3 দূরে কে পূজা দিতে যায়, এই জন্য সে পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়া যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল সে পূজা দিয়া আসিবে ও ওই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়া আসিবে। তাহার মা বলিল, যা বকিস নে তুই, একলা যাবি বই কি, এখান থেকে প্রায় 4 কোষ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক শুরু করিল, আমি বুঝি সব দিন এরকম বাড়িতে বসে থাকবো, যেতে পারবো না কোথাও বুঝি? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই? সব আছে। উনি একলা যাবেন সেই গঙ্গানন্দপুর, বড় সাহসী পুরুষ কিনা। অবশেষে কিন্তু অপুর নির্বন্ধতার শীর্ষে তাহাকেই পাঠাইতে হইল। সোনাডাঙ্গা মাঠের বুক চিরিয়া উঁচু মাটির পথ,
পথের দুধারে মাঠের মধ্যে শুধুই আকন্দ ফুলের বন, দীর্ঘ সেভাত ভাটাগুলি ফুলের ভারে নত হইয়া দুর্বাঘাসের উপর লুটাইয়া পড়িয়াছে। পথে কোনো লোক নাই, দুপুরে অল্পই দেরি আছে। গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে, ওপর খালি পায়ে বেলে মাটির তাত লাগিতেছে, তাহাতে বেশ আরাম হয়। পথের ধারের বনঝোপ কত কি ফুল ফুটিয়াছে, বাইশ ব্যাকুলের গাছের নতুন সেই ফোটা ফুলের শিষ্য সুরের দিকে মুখ করিয়া তাকায় আছে। ছোট একরকমের গাছে রাঙা রাঙা বন ডুমুরের মতো কি ফল অজস্র পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্যে হইতে কেমন রোদ পোড়া সোদা সোদা গন্ধ বাহির হইতেছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝোপের ভেতর হইতে খুঁজিয়া খুঁজিয়া বৌচি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা শাটিনের জামার দু পকেট ভর্তি করিয়া লইতেছিল। যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল। সে কাহাকেও বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা, এই ছায়া ভরা দুর্বাঘাস, সূর্যে আলোক মাখানো মাঠ, পথ, গাছপালা, পাখি, বনঝোপ, ওই দোলানো ফুলের খোলো, আলকুশি, বনকলমি, নীল অপরাজিতা। ঘরে থাকিতে তাহার মোটেই ইচ্ছা হয় না। ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও। তা হইলে এরকম বনবুল ঝুলানো ছায়াচ্ছন্ন ঝোপের তলা দিয়ে ঘুঘু পাখির ডাক, দূরবন দিয়ে দেখা যায় চোখ রাখে এরকম মাটির পট্টি বাহিয়া শুধুই ছোটে, শুধুই হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশবনের কঞ্চির ডালে ডালে সরসর শব্দ, বৈকালের রোদে সোনার সিন্দুক ছড়ানো আর নানা রঙের রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এই প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়া গিয়া কখন অন্য ঋতু পরে গাছপালায়, আকাশে বাতাসে, পাখির কাকলিতে তাহার বার্তা রটে। ঋতুতে ঋতুতে ইছামতির নব নব পরিবর্তনশীল রূপ সম্বন্ধে তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন ঋতু গাছপালা, জলে স্থলে শূন্যে, ফুলে ফলে কি পরিবর্তন ঘটায় তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছিল। ইহাদের সহিত সে ঘনিষ্ঠ যোগ যে ভালোবাসে, ইহাদের ছাড়া সে জীবন কল্পনা করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি চোখের উপরে রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতাপ ও গ্রামের অবসানে সারা দিকচক্রবাল জুড়িয়া ঘননীল মেঘসজ্জায় গাম্ভীর সুন্দর রূপ। অস্তবেলায় সোনারাঙার মাথার উপরকার আকাশে কত বর্ণের মেঘের খেলা, ভাদ্রের শেষে ফুটন্ত কাশফুলে ভরা মাধবপুরের দূর প্রসারিত চর, চাঁদিনী রাতে জ্যোৎস্না জঙ্গলে খুপড়ি কাটা বাঁশবনের তলা। অপূর্ব স্ফুটানো মুখ, কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে ইহাদের অপূর্ব বিশাল সৌন্দর্য চিরস্থায়ী ছাপ মারিয়া দিয়াছিল। কান্তি রাশির চোখ খুলিয়া গিয়াছে, চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষা মন্ত্র শুনিয়াছিল। অপু কখনো কখনোই শিক্ষা বিস্মৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্যের পূজারী হইবার ব্রত নিজের অলক্ষিতে মুক্তরূপা প্রকৃতিতে তাহাকে তাহারা দিয়ে গ্রহণ করাইতেছিলেন। নাতি ভাঙার বাওরে কাহারা মাছ ধরিয়াছিল। সে খানিক্ষণ দাঁড়াইয়া দেখিল, গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাইয়া ভিক্ষা করিতেছে। এই গান তো অপু জানে, কতবার গাহিয়াছে। দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোহানো হলো ভার। বৈষ্ণব দাদু গানটা খুব ভালো গায়। হরিপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালা ঘরের পাঠশালা বসিয়াছে। ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে। সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমশার বয়স বেশি নয়, তাহাদের গায়ের প্রসন্ন গুরুমহাশয়ের চেয়ে অনেক কম। আরেক কথা তাহার বারবার মনে হইতেছিল, এই তো সে বড় হইয়াছে, আর ছোট নাই। ছোট থাকিলে কি আর মা একা কোথাও ছাড়িয়া দিত? এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া। তাহা ছাড়া আষ্টে মাসের এই দিনটিতে তাহারা কত দূর, কোথায় চলিয়া যাইবে? কোথায় সে কাশি? সেখানে। বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছিল। পাড়ার মধ্যে পৌঁছাতেই কোথা হইতে রাজ্যের লজ্জা তাহাকে এমনভাবে পাইয়া বসিল যে সে কোথা থেকে কোনো দিকে চাইতে পারিল না। কয়েক ক্রোশ সম্মুখে পথে দৃষ্টি রাখিয়া কোনো রকমে পথ চলিতে লাগিল। তার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে। সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছে, এই যে যাচ্ছে, আজ আসিবে, এই দেখ, চেয়ে দেখ। সে যে পুটুলির মধ্যে বাঁধিয়া নারিকেল নাড়ু লইয়া যাইতেছে, তাহাও যেন সকলে জানে। তাহার পিসেমশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা
কোন দিকে এ কথা পর্যন্ত সে কাহাকে জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা। উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সাধ্য কি। কতক্ষণ সে চৈত্র মাসের পররৌদ্র বাহির উঠানে দাঁড়াইয়া থাকিত ঠিকানা নাই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহিরে আসিয়া রুয়াকে পা দিতেই দেখিল দরজার কাছে কাহাদের একটা অপরিচিত প্রিয় দর্শন বালক পুটুলি হাতে লজ্জাকুণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিতভাবে বলিল, তুমি কে খোকা? কোত্থেকে আসছো? অপু আনাড়ির মতো আগাইয়া আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল, এই আমার বাড়ি নিশ্চিন্তপুরে। আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসিলেই ভালো হইত। হয়তো তাহার পিসিমা তাহার এরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে, হয়তো ভাবিবে কোথা হইতে আবার এক আপদ আসিয়া জুটিল। তাহা ছাড়া কে জানিত যে এই অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ। তার কপাল ঘামিয়া উঠিল। কিন্তু মেয়েটি তখনই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া মহা আদরে রোয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার মা বাবা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করিল। তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা কহিল। দিদিকে যদিও কখনো দেখে নাই, তবু দিদির নাম করিয়া খুব দুঃখ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধুয়াইয়া শুকনো গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনির শরবত করিয়া আনিল। পিসি বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। অল্প বয়স, রাজির দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। জ্ঞাতি সম্পর্কের ভাইপুটি যে দেখতে এত সুন্দর বা তাহার বয়স এত কম তাহার পিসি বোধহয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশী আসিয়া অপুর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো, নিশ্চিন্তপুরে বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্কে খুবই আপন, তবে আসা যাওয়া নেই। তাই পরে সে পুনরায় গর্বের সঙ্গে অপুর চোখের দিকে চাহিয়া কহিল, ভাবটা এই দেখো আমার ভাইপোর কেমন রাজপুত্রের মতো চেহারা। এখন বোঝো কি দরের, কি বংশের মেয়ে আমি। সন্ধ্যার পর কুঞ্জ চক্রবর্তী বাড়ি আসিল। পাকশিটে মারা চোয়ারে চোয়ারে চেহারা, বয়স বুঝিবার উপায় নাই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা হয়েছিল, পিসেমশাইকে তেমনি তাহার ভয় হইল। ছেলেবেলায় সে যে প্রসন্ন গুরুমশাইয়ের কাছে পড়িত, তেমনি যেন চেহারাটা। মনে হইল এই লোক যেন এখনই বলিতে পারে, বড্ড জ্যাঠা ছেলে দেখছি তো তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিক ওদিক একটু ঘুরিয়া আসিল। চারিদিকে জঙ্গলে ভরা, ফাঁকা জমি, দুর্বাঘাস প্রায় নাই এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বনে ঘেরা সুরি পথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি। অনেক সময় লোকের বাড়ির উঠানের উপর দিয়া পথ। তাহার বয়সী 2-4 জন খেলা করিতে দেখিল বটে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হাঁ করিয়া চাহিয়া রইল যে তাহাদের সঙ্গে আলাপ করিবার চেষ্টা করা তো দূরের কথা, সে তাহাদের মুখের দিকে চাহিতে পারিল না। পিসির বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকলে মার কাছে সে চিড়া মুড়ি নাড়ু বা বাসি ভাত খাইয়া থাকে। এখানে কি উহারা দিবে? কাল রাত্রে ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনে আনিয়া দিয়াছে। আজ যদি সে এখনই ফিরে, তবে হয়তো ইহারা ভাবিবে ছেলেটা ভারী পেটুক, খাবার খাইবার লোভে লোভে এত সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ খাবার খাওয়ার কি ভালো? এখন সে কি করে? না, বাড়ি ফিরিবে না। আর খানিক পথ ফিরে একেবারে সে ভাত খাওয়ার সময় একটু আগে বাড়ি যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পরেই বা কোথায় দাঁড়াইয়া থাকে। পায়ে পায়ে সে অবশেষে বাড়িতে আসিয়া পৌঁছালো। একটা 6-7 বছরের মেয়ে একটা কাঁসার বাটি হাতে বাড়ির উঠান হইতে ডাকিয়া কহিল, নাও রেঁধেছ জেঠিমা, মোরে একটু দেবে? অপুর পিসিমা ভেতর হইতে কহিল, কে রে, গুলকি? না, ও বেলা রাঁধবো, এসে নিয়ে যাস। গুলকি বাটি নামাইয়া রোয়াকের ধারে দাঁড়াইয়া রহিল। মাথায় চুলগুলা কাঁকড়া কাঁকড়া, ছেলেদের চুলের মতো খাটো, ময়লা কাপড় পরনে, মাথায় তেল নাই, রং শ্যামবর্ণ। অপুর দিকে চাহিয়া কি বুঝি একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাদের পিসিমা? তার পিসি বলিল, কে, গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর মা বাপ কেউ কোথাও নেই।
নিবারণ মুখুজ্জের বউ এই যে পাশের বাড়ি, ওই ওর দুঃসম্পর্কের জেঠি সেখানেই থাকে। পরদিন পাড়ার একটা ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব করিল ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘুরাইয়া দেখাইতে বাড়িল। বাড়ি ফিরিবার পথে দেখিল সে অনাথা মেঘ গুলকি পথের ধারে পা ছড়াইয়া একলাটি বসিয়া খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল। আঁচলে একরাশ আধা পাকা বকুল ফল। সামনে ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরো পরিচয় পাইয়াছে। নিবার মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো না। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয় রণচণ্ডী, কতদিন খেতে দেয় না, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, নিজেই পুষিত সাতগন্ডা তাদের জোটে না। তারপর গুলকিকে দেখিয়া ওপর মোটেই লজ্জা হয় না। ছোট্ট এইটুকু মেয়েটা, আহা কেউ নাই, তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হইল। সে কাছে গিয়া মেয়েটার দিকে বলল, আঁচলে কি লুকাচ্ছিস দেখি খুকি। গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া দৌড় দিল। তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলের বকুল ফল পড়িতে পড়িতে চলিতেছিল। সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিল, পড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল। ও খুকি, কিছু বলবো না খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে। এমন সময় দেখিতে পাইল খিড়কি দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি উকি মারিতেছে, আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখাচোখি হওয়ায় গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া, তোকে ধরছি এক দৌড়ে, বলিয়া সে খিড়কির দরজার দিকে ছুটল। গুলকি আর পেছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুর পাড়ের দিকে ছুট দিল। কিন্তু অপুর সঙ্গে পারিবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িতেই অপু তাহার ঝাঁকড়া চুলগুলো মুঠায় চাপিয়া ধরিয়া বলল, বড় ছুট দিচ্ছিলি যে, আমার সঙ্গে ছুটে বুঝি পারবি খুকি? গুলকির প্রথম ভয় ছিল বুঝি সে তাহাকে মারিবে, কিন্তু অপু চুলের মুঠি ছাড়িয়া চাহিয়া দিয়া হাসিয়া ফেলায়। সে বুঝিল এটা একটা খেলা। সে আবার এরকম হাসিয়া ফেলল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে কেমন একটা আভাস ছিল, যাহাতে অপুর মনে হইল এ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়, কিন্তু ছেলে মানুষ কথা কহিতে জানে না বলিয়া এরকম উকিঝুঁকি মারিয়া ফিক করিয়া হাসিয়া দৌড়াইয়া পালায়। তাহার ইচ্ছা প্রকাশ করে, অন্য উপায় ইহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এইরকমই ছিল। এরকম আঁচলে কুল বেল বৌচি বাঁধিয়া আপন মনে ঘুরিয়া বেড়াইত। কেহ বুঝিত না, কেহ দেখিত না, এইরকম পেটুক, এইরকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল, এর সঙ্গে কেউ খেলা করে না, একে নিয়ে একটু খেলি। আহা, মা বাপ হারা দুঃখী মেয়ে আপন মনে বেড়ায়। সে গুলকির চুলের মুঠা ছাড়িয়ে দিয়ে হাত ধুইয়াছিল, বলিল, খেলা করবি খুকি? চল ওই পুকুরের পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো। আহ, তুই ছুটে যাবি, ওই কাঁঠাল গাছটা, বুঝলি, আয়। মুঠা ছাড়িয়ে দিতে গুলকি আর না দাঁড়াইয়া দৌড়াইয়া আবার নিচু হইয়া দৌড় দিল। অপু চেঁচাইয়া বলিল, আচ্ছা যা, যা দেখি কদ্দূর যাবি, ঠিক তোকে ধরবো দেখিস। আচ্ছা, ওই গেলি তো, ওই দেখ, বলিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া সে এক দৌড় দিল। গুলকি পিছন দিকে চাহিয়া অপুকে দৌড়াতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়াবার চেষ্টা করিল, কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়াই তাহাকে ধরিয়া ফেলিল। ভারী ছুটতে শিখেছিস খুকি না? তা কি তুই আমার সঙ্গে পারিস? চল, চোর চৌকিদার খেলা করবি, তুই হবি চোর, এই কাঁঠাল পাতা চুরি করে পালাবি, বুঝলি, আর আমি হব চৌকিদার, তোকে ধরবো। গুলকির মুখে হাসি আর ধরিতেছিল না। হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলেটির সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়া আশ্বাস দিবার সুরে বলিল, বাই বিচি নেবে? অপু মনে ভাবিল, চাষার গ্রামে থাকিয়া ওইসব কথা শিখিয়াছে। তাদের গ্রামে যেমন গোয়ালা কি সদগোপের ছেলেমেয়েরা কথা বলে, তেমনি। দুপুরবেলা তাহার পিসিমা ডাকিলে পেছনে পেছনে গুলকি আসিল। অপুর খাওয়া হইয়া গেলে তার পিসি জিজ্ঞাসা করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচড় ঘন্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ এর জন্য রেখে দিতাম। গুলকি দ্বিরুক্তি না করিয়া নির্লজ্জভাবে খাইতে বসিল। অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলি মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না খাইতে পারিয়া পাতের পাশে রসিকত
ঠেলিয়া রাখিল। তবু উঠিবার নাম করে না। অপু পিসিমা হাসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি, হাঁসফাঁস করছিস, নে ওঠ, কত ভাত নিয়ে ফেললি দেখতো, তোর কেবল দৃষ্টি খেদে। পরে বলিল, জেঠিমার কাণ্ড দেখো, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতে ডাকেও না, হলোই বা পর, তাহলেও কচি তো। শনিবারে সিদ্ধেশ্বরী মন্দিরে অপু পূজা দিতে গেল। আচার্য ঠাকুরের খুব লম্বা সাদা দাড়ি বুকের উপর পড়িয়াছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বাপকে খুব সাহায্য করে। মেয়েটি বলিল, 4 পয়সা দক্ষিণা কেন খোকা, এতে তো হবে না, বাড়ির পুজোতে 2 আনা দক্ষিণে লাগবে। অপু বলিল, আমার মা যে 4 পয়সা দিয়েছে মোটে, আর আমার কাছে তো নেই। মেয়েটি খানকতক কলা মুচা বাঁচিয়া একখানা পাতার মুড়ি তাহার হাত দিয়া বলিল, ঠাকুরের প্রসাদ এতে রইল, রেলপাতা আর সিঁদুরও দিলাম, তোমাদের বাড়ির মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোকেরা, আমার যদি পয়সা থাকতো আরো 2 পয়সা দিতাম। পিসিমার বাড়ি ফিরিয়া সে বাহিরের রোয়াকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সঙ্গে পূজার গল্প করিতেছে। পাশের গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকি সরু গলায় আকাশ ফাটানো চিৎকার শোনা গেল, ওরে জেঠি, অমন করে মেরো না, ওরে বাবা রে, ও জেঠি, মোর পিঠ কেটে রক্ত পড়ছে, মেরো না জেঠি। সঙ্গে সঙ্গে একটা কর্কশ গলার চিৎকার শোনা গেল, হারামজাদি, বদমাইশ, চৌধুরীর বাড়ি গিয়েছে নেমন্তন্ন খেতে, অমনি তোমার নোলা, তোমার নোলায় যদি আজ হাতা পুড়িয়ে ছেঁকা না দেই, লোকের বাড়ি খেতে খেতে বেড়াবে আর সাতখেরই চোখের মাথা খেয়ে দেখতে পায় না, বলে কিনা খেতে দেয় না, আপদ বালাই কোথাকার, বাড়িতে তোমায় খেতে দেয় না, তোমায় আজ। অপুর পিসিমা বলিল, দেখছো, ঠেস দিয়ে দিয়ে কথা শুনিয়ে বলছে, সত্যি কথা বললে লোকের সঙ্গে আর ভাব থাকে না, তাহলেই তুমি খারাপ। অপুর মনটা আকুলি বিকুলি করিতেছিল, চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার দরুন কোনো কথাই মুখ দিয়া বাহির হইল না। পরদিন সন্ধ্যার কিছু আগে আহারাদি সারিয়া অপু গোয়ালাপাড়ার দিকে চাহিল। আগের দিন তাহার পিসেমশাই ঠিক করিয়া দিয়াছে, এই গ্রাম হইতে নবাবগঞ্জের তামাক বোঝাই গাড়ি যাইবে। সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূর গিয়া বামুন পথের মোড়ে গুলকির সঙ্গে দেখা, সে সন্ধ্যায় খেলা করিতে বাড়ি ফিরিতেছিল। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছি রে খুকি, আজ সারাদিন ছিলি কোথায়, খেলতে এলি না কিছু না। পরে গুলকে অবিশ্বাসে হাসি হাসিতেছে দেখিয়া বলিল, সত্যি রে, সত্যি বলছি, এই দেখ পুটলি, কার্তিক গোয়ালার বাড়ি গিয়া গাড়ি উঠব, আয় না আমাদের সঙ্গে একটু এগিয়ে দিবি। গুলকি পিছনে পিছনে অনেক দূর চলিল, বামুনপাড়া ছাড়িয়া খানিকটা ফাঁকা মাঠ, তাহার পরেই গোয়ালপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল। অপুর রাঙা শার্টিনের জামাটার দিকে আঙুল দেখা কহিল, তোমার এই রাঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা, তুই নিবি? গুলকি ফিক করিয়া হাসিল, অর্থাৎ তুমি যদি দাও এক্ষুনি। হঠাৎ সামনের পথে পথে ফিরাইতেই অপু দেখিল মাঠের শেষে গাছপালার দিকে আলো উঠিয়া গিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল, আগামী মাসের এমন দিনটাতে তাহারা কোথায় কত দূর চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নে খুকি, তুই চলে যা, অনেক দূর এসে গিয়েছিস, তোর বাড়ি হয়তো আবার বুকবে, চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন তো? হয়তো আর আসবো না, আমার কাশি চলে যাব বৈশাখ মাসে, সেখানে বাস করব। গুলকে আরেকবার ফিক করিয়া হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী এমনই একটা তিথি, সেদিক দিয়ে আর কখনো আসে নাই। কিন্তু বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেকদিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের পথে 2 প্রান্তে গাছপালার ফাঁকে পুনর্চন্দ্র উঠিতেছে, বা চতুর্দশীর চন্দ্র তাহার ঠিক মনে ছিল না। পিছনে পিছনে অল্প দিনের পরিচিতা অনাথা অবোধ ঝাঁকড়া চুলের ছোট একটা মেয়ে তাহাকে আগাইয়া দিতে আসিতেছিল। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না, সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ করিয়া দিল। সকালে কাঁঠাল বেড়ার বড় তক্তপোষ, সিন্দুক, পিঁড়ি ঘরে অনেকগুলো ছিল। খবর পাইয়া ওপাড়া পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন।
নিশ্চিন্তপুরে দুগ্ধ মৎস্য কত সস্তা বা কত অল্প খরচে সেখানে সংসার চলে সেই বিষয়ে একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রী সাবিত্রীরত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাপু, আছে বা কি দেশে যে থাকতে বলবো? তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পুঁতে রাখাও তো কোনো কাজের নয়। এ আমি নিজেকে বুঝিয়ে দিয়েছি। মন ছোট হয়ে থাকে, মনের সার বন্ধ হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেন। রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোর নাকি এ গা ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি। জিজ্ঞাসা করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে। আসবি না আর কখনো? রানীর চোখে অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্তপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গা ছেড়ে তুই চলে যাবে কি করে? অপু বলিল, আমি কি করব? আমি তো আর বলিনি যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্প দাও তো শেষ করে গেলি নে, খাতায় নাম সইও করে দিলি নে। তুই বেশ ছেলে তো অপু। চোখের জল চাপিয়া রানী দ্রুত পদে বাটির বাড়ি হয়ে গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছিমিছি কেন রাগ করে। সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া যাইতেছে? স্নানের ঘাট পটুর সঙ্গে অপুর কত কথা হইল না। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল, তোর জন্য নিজের জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটালাম, একদিনও মাছ ধরবি না তাতে? এবার রাবণ বমির দোল, চড়ক পূজা ও গোষ্ঠ বিহার অল্প দিন পরে পরে পড়িল। প্রতি বছর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সেও দিদি এই সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। অপুর দিকে হইতে অবশ্য এবারও তাহার কোনো ত্রুটি হইল না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাসবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি কিছুই নয়। গ্রামের একেবারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না। থাকিলে কি আর সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত? সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি কিনিয়া বাহিরে আনিল, এক হাঁটি শুকনো আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈয়ার করিয়া রাখিয়া দিত। ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার একটু ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদির নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে সেদিন দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে? আমি পারবো না, যা। কেন রামবারণের যুদ্ধ একখানা কেন না? তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন ঠাকুর দেবতা পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতির শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ায় গায়ে রঞ্জিতা ফুল ফুটিয়া তার মুখে মনে পড়ে, পাখির ডাকে সদাফোঁটা উর্মিকলার ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো সে এসব লইয়া খেলা করিতে আসিবে না। মেলায় গোলমেলের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে। নতুন সুর তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল, মালপাড়ার হারানো মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চড়িয়া বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিজে বাজাইতেছে। অপু জিজ্ঞাসা করিল, একটা ক পয়সা? হারানো মাল তাহাকে খুব চেনে।
কতবার তাহাদের রান্নাঘরে ছাইয়া দিয়া গিয়াছে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ হ্যাঁ গো? অপু 1.5 পয়সা দিয়া শুরু একটা বাঁশি কিনিল। বলিল, কোন কোন ফুটাতে আঙুল টেপো হরণ কাকা, একবার দেখাও না দেখি। মনে আছে এবার অনেক রাতে ঘুম ভাঙিয়া সে খানিকক্ষণ জাগিয়াছিল। দূরের নদীকে অন্ধকার রাতে জেলেদের আলোয় মাছ ধরা দোনা জলের একঘেয়ে একটানা ঠক ঠক শব্দ হইতেছিল। এমন সময় তাহার কানে গেল অনেক দূরের যেন কুঠির মাঠে পথের ঠিক অত রাত্রে কে খেলা গলায় গান গাইয়া পথ চলিতেছে। কুঠির মাঠের পথে বেশি রাত্রে বড় একটা কেহ হাঁটে না, তবু আধঘুমে কতদিন যে নিশীথ রাতে জ্যোৎস্নার আলোতে পথিক কণ্ঠে মধুগানের পথ ভাঙা গানের তানকে দূর হইতে দূরে মিলাইয়া যাইতে শুনিয়াছে, কিন্তু সেবার যাহা শুনিয়াছিল তাহা একেবারে নতুন। সুরটা সে আয়ত্ত করিতে পারে নাই। আজ জাগরণ ঘোরে সুষমময়ী সুরলক্ষ্মী 2 ঘুমের মাঝখানে পথ বাহির কোথায় অন্তর্নিহিত হইয়াছিল। কোনোদিন আর তাহার সন্ধান মেলে নাই, কিন্তু অপু কি আর কোনোদিন ভুলিবে? চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের ছেলেমেয়েরা রঙিন কাপড় পরে, কেউ বা নতুন কোরা শাড়ি পরে সারি সারি দিয়া ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজিতে বাজিতে চলিয়াছে। গোষ্ঠ বিহারের মেলা দেখিতে 4 ক্রোশ পথ হইতে লোকজন আসিয়াছে। শোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের শাখা, রং করা হাড়ি, ছোবা, সকলেই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছে। তাহার দোকান হইতে অপু 2 পয়সার তেলে ভাজার খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কিরকম গোষ্ঠবিহার হয়। হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবে, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্দপুরে চলো যাই, না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধাছাদা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণির জ্যাঠা ভিটা নারিকেলের গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখে অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের করুণ সুরটা বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, এই বাসবন, সলতে খাগের আম বাগানটা, নদীর ধারে দিদির সঙ্গে চড়ুইভাতি করার ওই জায়গাটা, সেসব সে কত ভালোবাসে। আর ওই অমন নারকেল গাছটা কি তাহারা যেখানে পাতাগুলি কি সুন্দর দেখায়, সমুখ জ্যোৎস্না রাতে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখায় দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10 পাঁচিল খেলিয়াছে। কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্তপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘর দাওয়ার পাশে বনের ধারে এমন নারকেল গাছ আছে? সেখানে কি মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বহিতে পারিবে, রেল রেল খেলতে পারিবে? কদমতলায় সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণ গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপস্থিতি জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের উপর একটা মাটির কলসি সারাইয়া দিয়া তাহার ভেতর হইতে কি একটা জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িতে চাড়িতে দেখিতে অবাক হইয়া রহিল। ধুলা ও মাকড়সার ঝুলমাখা হইয়া গেলে জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝতে তাহার বাকি রহিল না। সেই ছোট্ট সোনার কৌটাটা আর বছর যেটা জ্যেষ্ঠ ঠাকুরনের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই। কৌটাটা হাতে অনেকক্ষণ অন্যমনস্কভাবে দাঁড়াইয়া রহিল। বৈশাখ দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের শনশন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দ্বৈপায়ন হ্রদে লুকায়িত প্রাচীন যুগে সে পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুণ মূর্ধন্যটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটাটাকে একটান মারিয়া
গভীর বাঁশবনের দিকে ছুড়িয়া ফেলাইয়া দিল। তার দিদি ভুলো কুকুরটায় ডাক দিলে যে ঘন বনঝোপের ভেতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বৌচি ঝোপের ঝাড়ে কোথায় গিয়া সেটা গড়াইয়া পড়িল। মনে মনে বলিল, রইল ওখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, কখনো জানায় নাই, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানদের গরুর গাড়ি রওনা হইল। সকলের দিকে আকাশে একটু মেঘ ছিল বটে, তবু 10টার দিক পেয়ে কারীরা গাটির চূড়ে প্রচণ্ড রোটের মধ্যাহ্ন গাছপালায় মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে অনেকক্ষণ দূর পর্যন্ত আসিয়াছিল, বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি না এবার? অপু বলিল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের ধার দিয়া রাস্তা, মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাটা ভরা গড়গড় খাইতেছে। তাহারা মাঠের এক পাশ ধরিয়া যাইতেছে। আগুনের কালো মাঠের ঢেলা ও একপাশে কালিমাখা নতুন হাঁড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়া ছিল, তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনের পৈতৃক ভিটা, ওই পাশের পৌর ভিটাটাতে সেসব ধুমধাম একেবারে শেষ হয়ে গিয়েছিল। তা যেও বা মাটির প্রদীপ টিমটিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগেই স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতে আতরি বুড়ির সেই দোচালা ঘরখানা যতক্ষণ দেখা গেল, অপু হা করিয়া চাহিয়া দেখিল। তাহার পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়ে একেবারে আসার যাইবার রাস্তা বাদ করিয়া উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ার মনে হইল, যা কিছু দারিদ্র্য, সে যা কিছু হীনতা, যা কিছু অপমান, সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নবসচ্ছলতা। ক্রমে রৌদ্রে পড়িল। গাড়ি যখন সোনারাঙার মাঠের মধ্যে দিয়া যাইতেছিল, হরিহর মাঠের মধ্যে একটা বড় বটগাছ দেখায় কহিল, ওই দেখো ঠাকুরজি, পুকুরের ঠ্যাঙারে বটগাছ। সর্বজয়া তাড়াতাড়ি মুখ বাহির করিয়া দেখিল, পথ হইতে অল্প দূরেই একটা নাবাল জমির ধারে বিশাল বটগাছটা চারিধারে ঝুড়ি করিয়া বসিয়াছে। সে বৃদ্ধ ব্রাহ্মণ ও তাহার বালক পুত্রের গল্প সে কতবার শুনিয়াছে। আজ হইতে 50 বছর পূর্বে তাহার শ্বশুরের পূর্বপুরুষ এরকম সন্ধ্যাবেলা ওই বটতলায় নিরীহ ব্রাহ্মণ ও তাহার অবোধ পুত্রকে অর্থলোকে নিষ্ঠুরভাবে হত্যা করিয়া পাশের ওই নাবাল জমি, যেটা সকলের ঠাকুরজি পুকুর ছিল, ওইখানে পুঁতিয়া রাখিয়াছিল। ছেলেটির মা হয়তো পুত্রের বাড়ি ফিরিবার আশায় কত মাস, কত বছর বৃথা অপেক্ষা করিত। সে ছেলে আর ফেরে নাই। মা গো! সর্বজয়ের চোখে হঠাৎ চোখে জল ঝাপসা হয়ে গেল, গলায় কি একটা আটকায়া যায়। সোনারাঙার মাঠ এই অঞ্চলের সকলেরই বড় মাঠ। এখানে বনঝোপের শিমুল বাকুল গাছ, খেজুরের গাছে খেজুর কাঁদি ঝুলিতেছে, সোদালি ফুলের ঝাড় ঝুলিতেছে, চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। দূরপ্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপর হইয়া পড়িয়াছে। দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধু গাছপালা, বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটায় শ্যামপ্রসার। সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূর আপন মনে আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। একটু দূর গিয়া বারদের মুখুজ্জেদের বিল পড়িল। কোনো প্রাচীন ফলের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্নিহিত নদীর বিশাল খাতটা এখন পদ্মফুলে ভরা ছিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি যাওয়া আসার আর তার সম্ভব হইল না। এরপর হয়তো সেসব দেশ, স্বপ্ন দেখা, সে অপূর্ব জীবন। হরিহর দূরের একটা গ্রাম আঙুল দিয়া দেখায় বলিল, এই হলো বঞ্চে পলাশগাছি, ওরই ওপাশে নাটেবাড়া। ওখানে বনজিজির গাওড়াতলায় শ্রাবণ মাসে ভারী মেলা হয়। এমন সস্তা কুমড়ো আর কোথাও মেলে না। আষাঢ়ে বাজারে নিচে খেয়ার বক্রবর্তী পার হইবার সময় চাঁদ উঠিল। জ্যোৎস্নার আলোয় জল চিকচিক করিতেছিল। আষাঢ় আর হাট, কয়েকজন হাঁটুরে লোক কলরব করিতে করিতে ওপার হইতে খেয়া নৌকায় এপারে আসিয়াছে। অপুদের গাড়ি শুদ্ধ পার হইয়া ওপারে উঠিল।
অপু বাবাকে বলিয়া আষাঢ়ের বাজার দেখিতে গেল। ছোট বাজার, সারি সারি ঝাঁপ তোলা দোকান, বেড়ার দোকানে ঠুকঠাক শোনা যাইতেছে। খেজুর গুড়ের আড়তের সামনে বহু গরুর গাড়ির ভিড়। মাঝের পাড়ার স্টেশন, এখনো প্রায় 4 ক্রোশ। রাস্তা কাঁচা হইলেও বেশ চওড়া। দুধারে নীলকুঠি সাহেবের আমলের রোপিত বট, অশ্বত্থ, তুঁত গাছ। বৈশাখ মাসের প্রথমে পথিপাশনের বট অশ্বত্থের ডালের মধ্যে কোথায় কোকিল ডাকিয়া সারা হইতেছে। সারা পথটা প্রাচীন বটের সারি ঝাড়ে ঝুলানো। কচি পাতায় রাশি জ্যোৎস্না লাগিয়া ও স্বচ্ছ দেখিতেছে। বাংলার বসন্ত, চৈত্র, বৈশাখ মাঠে, বনের বাগানে, যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নতপল্লব নাগকেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্নাবিদ্ধ দক্ষিণ হাওয়ার উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে প্রথম দেখিয়াছিল। এই অল্প বয়সে তাহার মনে বাংলার মাঠ, নদী নিরালা, বন প্রান্তর সুমুখ জ্যোৎস্না রাতি যে মায়ের রূপ অঙ্কিত হইয়া গিয়াছিল, তাহার উত্তরকালের শিল্পজীবিকার কল্পনা মুহূর্তগুলি মাধুর্য প্রেরণায় ভরিয়া তুলিবাই তাহাই ছিল তার শ্রেষ্ঠ উপাদান। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছল। আজ অনেকক্ষণ হইতেই কখনো গাড়ি স্টেশনে পৌঁছাইবে সে আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টায় ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিল, সে জানিয়াছে স্বপ্নরাত্রির মধ্যে আর ট্রেন নাই। হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো। দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে, অথচ খুব লম্বা ডাঙাওয়ালা কোলে তামাকের গাঁটা চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্নায় পড়িয়া গেলে রেলের পাটি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটো লাল আলো, এদিকে আবার ঠিক সেরকম দুটো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের ওপারে চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল, একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন, স্টেশন। বেশি দেরি নয়, কাল সকালে সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশন পুকুরের ধারে হইতে রাখিয়া খাইবার জোগাড় করিতেছে, আর একটা গাড়ি পূর্ব হইতে সেখানে দাঁড়াইয়া ছিল। আরোহীর মধ্যে 19-18 বছর বয়সী এক বউ এবং যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসের বাড়ির, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভালো ভাব হইয়া গিয়াছে। তার মা খিচুড়ি চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হা করিয়া অনেকক্ষণ গাড়িতে দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে দেখো না, সরে এসে দিকে। একজন খালাসিও লোকজনদের হাঁটাইয়া দিতেছিল। কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ, সামনে রেখেই ইঞ্জিন বলে। উফ, কি কাণ্ড। হবিপুরের বউটা ঘুমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোট সাজ সব উঠানো হলো। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বনিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা, জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা সে আবার চলিবে, সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো, তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষা দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটা কৃপার পাত্র। আজিকার দিনে যে গাড়ি চলিল না, সে বাঁচিয়া থাকিবে কি করিয়া। হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল। অদ্ভুত, অপূর্ব দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঁট হা করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান, সকলের পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখানের মধ্যে মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো স্টার্চ করিয়া দুদিকের জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি? উফ, মাঠখানা যেন ঘুরিয়া ফেলাইতেছে। ঝোপঝাপ গাছপালা,
উলুখড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জ্ঞাতা পেশার মতো একটা একটানা শব্দ হইতেছে। সামনে দেখি ইঞ্জিনের কি শব্দটা! মাঝের পাড়ে স্টেশনে ডিস্টেন্স সিগন্যালটাও ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেকদিন আগের সেই দিনটা। সেও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে মাঠজলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল, সেদিন আর আজ। ওই যেখানে আকাশের তালে আষাঢ়ে দুর্গাপূজার বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িয়াছে, ওরই দিকে সেখানে তাহাদের গায়ের পথ বাঁকিয়া আসিয়া সোনারাঙা মাথের মধ্যে উঠিয়াছে। সেখানে পথের ঠিক সেই মোড়াটিতে গ্রামের প্রান্তরে বুড়ো জামতলাটা তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়াছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাঁশবনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহস্পর্শে ছিল নিশ্চিন্তপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে। আর সেই সত্য সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, কেউ নয়। কেউ তাহাকে ছাড়িয়া আসিত, দুঃখ হইল না। হঠাৎ অপুর মনে এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না। কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠাবাড়ি, চালতে তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কতদিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদি কত না মেয়েটার স্বাদ। দিদি এখনো একদৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণে তাহার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাহিল, আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই সে ভুলে নাই। উত্তর জীবনে নীলকুঞ্জলা সাগর মেখা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল। কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিয়া থাকে, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রক্ষাকুষ্ট বেগ্ন কোনো নীল পর্বতসানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। দূরে অস্পষ্ট আবছায় দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর গ্রহকে সৃষ্টি করিয়া তাহার ভাবময় মনে, তখনই এইসব সময়ে তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাত, অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠায় অন্ধকার ঘরে রোগ শস্যগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব মেয়ের মুখের কথা। অপু সেরে উঠলে, আমার একদিন রেলগাড়ি দেখাবি? মেঝের পাড়া স্টেশনে ডিস্টেন্স সিগন্যালটা দেখিতে দেখিতে অত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল।